তো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলে থাকি তাহলে এই মুহূর্তে ভারতবর্ষ কেন বিশ্ব জায়গার নিরিখে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে চলেছে আগামী দিনে সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এবং ধরেই রাখো যে আগামী যে কোনো পরীক্ষায় স্ট্রেট অফ হরমুজ থেকে কোশ্চেন আসবেই আসবে। এবং খুব ভুল যদি না হয়ে থাকি সেটা হচ্ছে যে আজকের ক্লাসের বিষয়বস্তু থেকেই কোশ্চেন আসবে। তো এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি যখন, ক্লাসটা একটু মনোযোগ সহকারে বুঝবে। আর যাদের আবারও বলছি ইংলিশের সমস্যা আছে, প্লিজ আমার সঙ্গে কন্টিনিউ করো। তোমাদের সমস্ত সমস্যা কিন্তু কয়েক মাসের মধ্যেই দূর হয়ে যাবে। তোমরা ইজিলি সব কিছু বুঝতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে, সব কিছুই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, স্ট্রেট অফ হরমুজ। তো দেখো এর লোকেশন যদি আমি বলি তাহলে দেখো, দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ এ হাইলি ইম্পর্টেন্ট ন্যারো ওয়াটারওয়েজ ইন দ্য মিডল ইস্ট। সবার আগে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি রেড মার্কিং করে রেখেছি। তাহলে এটা একটা ন্যারো ওয়াটারওয়ে, খুব সরু নালা, ইন দ্য মিডল ইস্টের একটা জায়গা। সেটা কি না, স্ট্রেট অফ হরমুজ। ইট কানেক্ট দ্য পার্সিয়ান গল্ফ উইথ দ্য গল্ফ অফ ওমান। দেখো দুটো জায়গাকে কানেক্ট করছে, পার্সিয়ান গল্ফ এর সঙ্গে গল্ফ অফ ওমান, এই দুটোকে কানেক্ট করেছে। এবং বর্ডার্ড বাই ইরান টু দ্য নর্থ, দেখো ইরান হচ্ছে আছে নর্থে, এবং ওমান অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস টু দ্য সাউথ। ইউনাইটেড আরব এমিরেটস আর ওমান এই দুটো আছে সাউথে। তাহলে স্ট্রেট অফ হরমুজ যদি এই জায়গাটাকে আমরা ধরি তাহলে পার্সিয়ান গল্ফের সঙ্গে গল্ফ অফ ওমানকে কানেক্ট করছে। কাকে? ইরানকে উত্তরে রেখে, আর ওমান আর ইউনাইটেড আরব এমিরেটসকে দক্ষিণে রেখে। বোঝা গেল এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা। এবারে দেখো, ইট সার্ভস এ কি মেরিটাইম লিঙ্ক বিটুইন এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা। কতগুলো জায়গাকে কানেক্ট করে রেখেছে দেখো, এশিয়া তো আছেই, সঙ্গে ইউরোপ এবং আমেরিকা, পুরো জিনিসটাকে কানেক্ট করছে স্ট্রেট অফ হরমুজ। তো খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি খুব ইম্পর্টেন্ট। এবং এটা যেটা দেখাচ্ছে স্ট্রেট অফ হরমুজের, কিন্তু দেখো কতটা ন্যারো, একদম এই জায়গাটা পুরো সরু জায়গা, হঠাৎ করে জায়গাটা সরু হয়ে গিয়েছে। তো চলো আরও ভিতরে ঢুকে একটু বিস্তারিতভাবে বুঝি। দেখো জিওগ্রাফিক্যাল ফিচার, এই জিওগ্রাফিক্যাল ফিচার বলতে কেমন বোঝাচ্ছে? লেন্থ। প্রথমেই দেখো এর লেন্থটা হচ্ছে 167 কিলোমিটার। এই যে টোটাল জায়গাটা এটা হচ্ছে কত? 167 কিলোমিটার। এবং ন্যারোয়েস্ট উইথ অ্যাবাউট 39 কিলোমিটার। ঠিক এই জায়গাটা, মানে যে জায়গাটা সবচেয়ে সরু বলছি সেটা কিন্তু 39 কিলোমিটার তার লেন্থ। হ্যাজ এ ট্রাফিক সেপারেশন স্কিম TSS ফর সেফ নেভিগেশন। এখানে কিন্তু সেফ নেভিগেশনের ব্যবস্থা আছে। ডিপ এনাফ ফর লার্জ অয়েল ট্যাঙ্কার। ইচ শিপিং লেন ইজ অ্যাবাউট 2 to 3 কিমি ওয়াইড। একটা এই যে শিপিং, এটা একটু বড় করলে আরও ভালো করে বুঝতে পারবে যে এক একটা শিপিং লেনের মধ্যে ডিস্টেন্স কিন্তু 2 থেকে 3 কিলোমিটার। এবার দেখো, ডিপ এনাফ ফর লার্জ অয়েল ট্যাঙ্কার্স, যেটা সুপার ট্যাঙ্কার্স বলে থাকি, মানে বড় বড় যে তেলবাহী বা পণ্যবাহী জাহাজ, সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু পাস হতে পারে, কারণ এইটা গভীরতা কিন্তু সেরম লেভেলেই আছে। ডিপ এনাফ ফর লার্জ অয়েল ট্যাঙ্কার্স। এবারে দেখো, ইট ন্যারোনেস মেক্স ইট স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ অ্যান্ড ইজি টু কন্ট্রোল। এই যে জায়গাটা যেহেতু খুব সরু, মানে উইথের দিক দিয়ে, এই লেন্থের দিক দিয়ে যেহেতু জায়গাটা খুব কম, সেই কারণে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ এবং ইজি টু কন্ট্রোল। দেখো বিস্তৃত জায়গা হলে সেখানে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু জায়গাটা সরু তাই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ এবং এটাকে কন্ট্রোল করাও খুব ইজি। এবার ইকোনমিক দিক দিয়ে এর ইম্পর্টেন্স কিন্তু হিউজ। তো দেখো, অ্যাবাউট 20 to 30% অফ দ্য ওয়ার্ল্ডস ক্রুড অয়েল পাসেস থ্রু দিস স্ট্রেট। এই স্ট্রেট দিয়েই কিন্তু পৃথিবীর 20 থেকে 30% ক্রুড অয়েল পাস হয় এই স্ট্রেটটা দিয়ে। এবং অ্যারাউন্ড 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল অফ অয়েল পার ডে আর ট্রান্সপোর্টেড অলসো ইউজড ফর এক্সপোর্টিং LNG, যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বলছি। পার ডে হিসেব করলে কিন্তু 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল অফ মানে অয়েল পাস হয় পার ডে।
এবং এখানে সবচেয়ে বিশেষত যে জায়গাটা সেটা হচ্ছে ইউজ ফর এক্সপোর্টিং এলএনজি, যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বলছি, এবং যে গ্যাসের ক্রাইসিসটা আজকে দেখা দিচ্ছে বা দেখা দেওয়ার মতো একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজের কারণেই। এবং মেজর অয়েল এক্সপোর্টার লাইক সৌদি আরবিয়া, ইরান, ইরাক, কুয়েত অ্যান্ড ইউএই ডিপেন্ড অন ইট, যারা কিনা অয়েল এক্সপোর্ট করে থাকে বিভিন্ন দেশে, পাঠিয়ে থাকে, তার মধ্যে কোনগুলো? সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ইউএই। এদের তো আমরা তেল কান্ট্রি হিসাবেই চিনি, এবং তারা কিন্তু তাদের যে মেজর অয়েলটা এক্সপোর্ট করে সেটা কিন্তু স্ট্রেট অফ হরমুজ, এই লাইনটা দিয়েই কিন্তু তারা অয়েল পাস করে থাকে, এবং যেটা কিন্তু আজকের সমস্যার জায়গা। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্রিটিক্যাল এনার্জি চেক পয়েন্ট। পৃথিবীর যে সবচেয়ে এনার্জির যে জিনিসগুলো বলে থাকি আমরা, অয়েল, ন্যাচারাল গ্যাস, এইগুলো তো ক্রুড অয়েল, তো তার ক্রিটিক্যাল এনার্জির চেক পয়েন্ট হিসাবে কিন্তু স্ট্রেট অফ হরমুজ পরিচিত। তো সেই জায়গাটা কিন্তু আজকের খবরে এত মাত্রায় চর্চা হচ্ছে। স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল ইম্পর্টেন্স, এর স্ট্র্যাটেজিক এবং পলিটিক্যাল ইম্পর্টেন্স দেখতে গেলে দেখো, ইরান হ্যাজ স্ট্রং ইনফ্লুয়েন্স ওভার দ্য স্ট্রেট। কার কাছে এই যে স্ট্রেট অফ হরমুজের সবচেয়ে বেশি ক্ষমতা? সেটা হচ্ছে ইরানের কাছে। ইউনাইটেড স্টেট অ্যান্ড অ্যালাইড নেভিস পেট্রোল দ্য রিজিয়ন, ওকেশনাল ইনসিডেন্ট লাইক ট্যাঙ্কার সিজিওর অর অ্যাটাক অকার। যদি কখনো সখনো এরম হয় যে কোনো ট্যাঙ্ক সিজ হয়েছে বা কোনো ট্যাঙ্কের অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইউনাইটেড স্টেট অ্যান্ড অ্যালাইড যে নেভিস আছে পেট্রোল দ্য রিজিয়ন, ওকেশনাল ইনসিডেন্ট, কখনো সখনো ইউনাইটেড স্টেট বা অন্যান্য যে সমস্ত দেশ আছে এর কন্ট্রোলের, তো সেইগুলো মাঝে মাঝে ভিজিট করে। যে কখন ভিজিট করে? যখন কোনো ট্যাঙ্কার সিজ হয় বা অ্যাটাক হয়, এরম টাইপের সিচুয়েশন তৈরি হলে কিন্তু সেই সমস্ত দেশ আগিয়ে আসে। বাট ওভারঅল কন্ট্রোল কিন্তু ইরানের কাছেই আছে স্ট্রেট অফ হরমুজের। এনি কনফ্লিক্ট হিয়ার ক্যান ডিসরাপ্ট গ্লোবাল অয়েল সাপ্লাই অ্যান্ড ইনক্রিজ প্রাইসেস। কোনো রকম স্ট্রেট অফ হরমুজে যদি কোনো রকম সমস্যা অ্যারাইজ হয়, দেন সেখানে কি হয়? পুরোপুরি গ্লোবাল অয়েল সাপ্লাই চেনটা কিন্তু ডিসরাপ্ট হয়, ধ্বংস হয়ে পড়ে, বা সেখানে বাধাবিঘ্নতার সৃষ্টি হয়, এবং তার ফলেই কি হয়? ইনক্রিজ প্রাইসেস, অয়েলের দাম কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এবং যে কারণের জন্য ইট ইজ কনসিডার্ড এ মেজর পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট। এটাকে বলা হয়, স্ট্রেট অফ হরমুজকে বলা হয় জিও পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট। কারণটা কি বললাম? যে গ্লোবাল অয়েল সাপ্লাইটা ডিসরাপ্ট হতে পারে এখানে কোনো রকম সমস্যা দেখা দিলে, এবং যার জন্যে অয়েলের প্রাইস বেড়ে যেতে পারে। সেই কারণে এই জায়গাটাকে বলা হয় জিও পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট। এখন শিপিং অ্যান্ড ট্রেডের যদি ব্যাপার চলে আসে, তাহলে দেখো, থাউজেন্ড অফ কমার্শিয়াল শিপ পাস থ্রু ডেলি। এখানে কিন্তু হাজারেরও বেশি কমার্শিয়াল শিপ কিন্তু পার ডে বেসিসে পাস হয়। ইউজড বাই মেজর গ্লোবাল অয়েল অ্যান্ড শিপিং কোম্পানিজ, ভেরি ফিউ অল্টারনেটিভ রুট এক্সিস্ট। মানে ম্যাক্সিমাম কিন্তু মেজর যেটা গ্লোবাল অয়েল বা শিপিং কোম্পানি যারা আছে, তারা কিন্তু এই রুটটাকেই ফলো করে। কিছু আদার্স রুট অবশ্যই আছে, সেটা কিন্তু খুব কম, ম্যাক্সিমামটা কিন্তু এই রুটটাই ফলো করে থাকে। অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ এ লাইফ লাইন অফ গ্লোবাল ট্রেড, যে কারণের জন্য স্ট্রেট অফ হরমুজকে বলা হয় লাইফ লাইন অফ গ্লোবাল ট্রেড। পুরো পৃথিবীর গ্লোবাল ট্রেড বলতে যদি অয়েলের রেসপেক্টে ধরি, তাহলে কিন্তু এই রুটটাই। সুবিধা যেখানে থাকবে সেখানে কিন্তু প্রবলেম অ্যারাইজ হবেই, আর ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে ঘটেছে, যেটা হচ্ছে প্রবলেমস অ্যান্ড রিস্ক। কি কি প্রবলেম অ্যান্ড রিস্ক আছে? দেখো, পলিটিক্যাল টেনশন অ্যান্ড কনফ্লিক্ট। সব সময় যেখানে পয়সা সেখানেই কিন্তু অর্থই অনর্থের মূল, সেই কারণেই পলিটিক্যাল টেনশন এবং কনফ্লিক্ট কন্টিনিউয়াসলি এখানে লেগে থাকে। পাইরেসি থ্রেট, চুরি চামারির তো সমস্যা আছেই, মানে হাইজ্যাক হয়ে যাওয়া শিপ বা শিপ অ্যাটাক হওয়া, এই ঘটনাগুলো তো ঘটেই। অ্যান্ড অয়েল স্পিন অ্যান্ড এনভায়রনমেন্ট হ্যাজার্ড, যেহেতু যদি কোনো রকম অয়েল লিক করে, অয়েল ট্যাঙ্কার লিক হয়ে যায়, সেখানে কিন্তু একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডনেস তৈরি হয়। হাই রিস্ক অফ অ্যাক্সিডেন্ট ডিউ টু ন্যারো প্যাসেজ। দেখো, আমি বললাম যে ওইটা খুব সরু একটা জায়গা প্রণালীটা, সেক্ষেত্রে ন্যারো হওয়ার কারণে, আর দুটো শিপিং লাইনের মধ্যে যেহেতু 2 থেকে 3 কিলোমিটারের একটা গ্যাপ, সেক্ষেত্রে এই ন্যারো প্যাসেজের হওয়ার জন্য অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু প্রবল থাকে। দিস রিস্ক ক্যান ডাইরেক্টলি এফেক্ট দ্য গ্লোবাল ইকোনমি। পুরো এই যতগুলো রিস্ক বললাম, সব রিস্কগুলোই কিন্তু গ্লোবাল ইকোনমিকে একটা এফেক্ট করেই।
তো এখন পুরো ব্যাপারটা যেটুকু আমরা পড়লাম তার যদি একটা কনক্লুশন করতে চাই তাহলে কেমন হবে দেখো, দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ নট জাস্ট এ জিওগ্রাফিক্যাল ফিচার। স্ট্রেট অফ হরমুজ শুধুমাত্র একটা জিওগ্রাফিক্যাল ফিচার না, ইট ইজ এ ভাইটাল সেন্টার অফ গ্লোবাল ট্রেড, এনার্জি সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। তিনটে ভাইটাল জিনিস এখানে জড়িয়ে আছে। এক নম্বর গ্লোবাল ট্রেড, এনার্জি সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, সব কিছুই কিন্তু ডিপেন্ড আপন স্ট্রেট অফ হরমুজ। Any disruption in this trade can have serious consequence for the entire world economy। সেটা কিন্তু আজকের আমরা একদম খালি চোখে দেখতে পাচ্ছি যে কি কি সমস্যা হতে পারে। এখানে বলেছি এনি ডিসরাপশন, কোনো রকম সমস্যা যদি তৈরি হয় স্ট্রেট অফ হরমুজে, তাহলে কিন্তু সিরিয়াস কোয়েন্সিকুয়েন্স ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমি, পুরো পৃথিবীর অর্থনীতিতে কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব আসতে পারে। তো দ্যাটস ইট। ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। আর তোমরা এরম টাইপের যদি ক্লাস আরও পেতে চাও অবশ্যই একটু কমেন্ট টমেন্ট করো, আমাদেরও ভালো লাগবে। আর যদি ক্লাসটা মনে হয় যে কোনো রকম উপকার হলো বা ভবিষ্যতে বা আগামী দিনে উপকারে আসবে, তাহলে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। চলো টাটা, ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ রাখো। ইলেকশন আসছে যাবে, ইলেকশন নতুন নতুন অনেক কিছুই দেখাবে, বাট তোমাকে তোমার পথে কিন্তু চলতে হবে। তো সেটাই করো। টাটা।